বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সামরিক চুক্তি হচ্ছে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তবে এই চুক্তি যে বাংলাদেশের জন্য কতটা লাভ বা ক্ষতি ডেকে আনবে সে বিষয়ে কিছু স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব। তবে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের চুক্তি বা এই ধরনের নীতি সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলে দেয়। প্রথমত দেখি যদি 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের মধ্যে দুটো জিনিস কাজ করে। একটা হলো কি পরিবারতন্ত্র, মানে হাসিনা হলো শেখ মুজিবুরের কন্যা, সুতরাং হাসিনাকে পুজো করো। তারপরে তারেক রহমান হলো খালেদা জিয়ার পুত্র, তাকে পুজো করো। খালেদা জিয়া হলো জিয়াউর রহমানের স্ত্রী, সো তাকে পুজো করো। সো এই যে নেতা পুজো বা পরিবারতন্ত্র, এটা বাংলাদেশের মগজে আছে, যেটি বাংলাদেশকে আজকে যে জায়গায় বাংলাদেশের অবস্থা উচিত ছিল সেই জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারেনি। কারণ অযোগ্য নেতৃত্ব কখনো দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে না। এটি ইতিহাস সাক্ষী। হয়তো বাংলাদেশের মানুষ এই সম্বন্ধে তাদের মাথা ব্যথা নেই, তবে বাংলাদেশ আজ এমন জায়গায় অবস্থান করা উচিত ছিল যেখানে বাংলাদেশ নেই। কেননা আমরা যদি দেখি বাংলাদেশের থেকেও অনেক দুর্বল রাষ্ট্র ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। আর সেই দেশগুলো করাপশন মুক্ত হয় অনেক উন্নতি করতে সক্ষম হয়েছে। আপনি যদি মালয়েশিয়ায় কুয়ালালামপুর বা ইন্দোনেশিয়ার জাকার্তা দেখেন, সেক্ষেত্রে দেখবেন এগুলো ইউরোপ বা আমেরিকার মতো। তার কারণ হলো এই দেশগুলো তাদের যে করাপশন, সেই করাপশনটা অনেকটা নিচে নামাতে পেরেছে। সো বাংলাদেশে এই যে তারেক রহমান আসবে, খালেদা জিয়া বলে গেছে যেদিন তারেক এয়ারপোর্টে নামবে যেদিনকে লক্ষ কোটি জনতা ভিড় করবে, তাই করলো। আসলে তারেক রহমানের ব্যক্তিত্ব এবং নেতৃত্ব এই দুটো জিনিসেই আমার সন্দেহ আছে যে এই মানুষটা অযোগ্য। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান খালেদা জিয়ার পুত্র বা জিয়াউর রহমানের পুত্র, সুতরাং এর মধ্যে সব কিছু আছে, এ জিয়াউর রহমানের কায়দায় দেশটাকে শাসন করবে। কিন্তু আদতে না, তার মধ্যে কিছুই নেই। যখন ব্রিটেনে ছিল বা লন্ডনে ছিল তখন থেকে এর মস্তিষ্ক বিকৃত। এবং দেখবেন ইদানিংকালে এর যে কন্যা, নাম জানি না, যাই হোক, তারেক কন্যা, এখনই শুরু হয়ে গেছে তারেক কন্যা, মানে একে প্রমোট করা শুরু হয়ে গেছে, মানে আগামীর প্রধানমন্ত্রী এই হবে। একটা দেশ, যে দেশের 91% মানুষ মুসলিম, যারা ইসলামে বিশ্বাসী, তাদের পক্ষে এই নেতা পুজো বা এই নেতাদের পদলেহন করা বা তাদের জন্যে, মানে কি বলবো, একটা মানে রাজনীতিটাকে ধর্মের জায়গায় নিয়ে চলে গেছে। মনে করে এটাই ধর্ম। এবং এই রাজনীতির কারণে এরা কী করে, নিজের ভাইয়ের সঙ্গেও সম্পর্ক রাখে না, নিজের ভাই তার সঙ্গেও সম্পর্ক রাখে না বাংলাদেশের মানুষ। তার রাজনীতির জায়গায় রাখা উচিত। আপনি দেখুন আপনার দেশে কে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, অনেক দল আছে তো। বাংলাদেশের যে আমাদের আদর্শই হলো হচ্ছে আপনার করাপশন ফ্রি কান্ট্রি, যে করাপশানের জিরো টলারেন্স, মানে করাপশন করবে না, করাপশন করতেও দেবে না। এবং যোগ্য দক্ষ মানুষকে দেশের প্রধানমন্ত্রী বা নেতা বানানো উচিত। এই ধরনের অদক্ষ মানুষকে দেশের নেতা বানিয়ে দেশকে বিক্রি করার সমান না। আজকে তারেক রহমানের যে স্পিচগুলো, আমি অনেকগুলো স্পিচ শুনেছি, তার মধ্যে আমার মানে কি বলবো, যে স্পিচ দেওয়ার ক্ষমতা, ভাষণ দেওয়ার ক্ষমতা তার একদম নেই। নেতৃত্ব দেওয়া তো দূরের কথা। তিনি চা খেতে গিয়ে চা হাতে পড়েছে এবং টিস্যু দিয়ে সেই চাটা মুছে সেই টিস্যুটা পকেটে রেখেছে, সেটা নিউজ। মানে বাংলাদেশের মানুষ কোথায় চলে গেছে, মানে ভাবনার বাইরে। এবার আসা যাক যে আপনাদের ওই তাবেদার সরকার বা ওই যেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস, এর জন্ম থেকেই ছিল সুদখোর। নোবেল প্রাইজ
আপনি নোবেল প্রাইজ পেতে পারেন, আপনি যদি একটা সমাজকে না বা মহিলাদেরকে আপনি যদি নগ্নভাবে রাস্তায় আনতে পারেন, আমেরিকা, ব্রিটেন বা ইউরোপ আপনাকে নোবেলের জন্য আপনাকে নমিনেট করবে এবং আপনি নোবেলও পেয়ে যাবেন। তো একে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করেছে। একটা মানুষ, আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে দেখি, আরব দেশগুলোতে যদি কেউ রেপ করে তাকে ফাঁসি দেওয়া হয়, যদি কেউ কাউকে খুন করে তাকে খুন করা হয়। কেন? যে এই ব্যক্তি পরবর্তীকালে যে জিনিসটা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এই ধরনের মানুষকে তারা বুক পুষে রাখে না। কেন? এরা আবার ক্রাইম করতে পারে এবং তার পসিবিলিটি 99%। কারণ একবার যে মানুষ এই ধরনের কাজ করতে পারে সেই মানুষ আবারও এই কাজ করতে পারে। বিশ্ব ইতিহাস এর অনেক সাক্ষী। তাই পরিবারতন্ত্র, এই নোবেল পিস প্রাইজ পেয়েছে এই আপনার ইউনুস, এর পদলেহন করা বা আমাদের জন্য সব কিছু করে দেবে, অন্ধভাবে কোনো কিছুকে বিশ্বাস করা উচিত নয়। সব জিনিস যুক্তি তর্ক দিয়ে বিশ্বাস করুন। যে আমার বাবা আওয়ামী লীগ করতো, বা আমার মা বিএনপি করতো, বা আমার দাদু বিএনপি করতো, মানে আমাকে বিএনপি করতেই হবে বা আওয়ামী লীগ করতেই হবে, এমন কোনো নিশ্চয়তা নেই বা এমন কোনো বাস্তবতা নেই। যদি আপনি সেটা করেন তাহলে আপনার কি বলবো, এটা একটা মহাভুল। এটা রাষ্ট্রকে পিছিয়ে নিয়ে যায়, রাষ্ট্রকে এগোতে সাহায্য করে না। একটা রাষ্ট্র তার মিলিটারি এক্সপেন্ডিচার এত লো, $3.34 বিলিয়ন, সেই রাষ্ট্রকে কোথায় থাকা উচিত ছিল? কেন তার জিডিপির 5% সে মিলিটারি এক্সপেন্ডিচার করে, যেখানে পাকিস্তান তার এক্সপেন্ডিচার 25-30%, ভারত করে 15%। সেখানে আজকে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায়? না আছে কোনো সামরিক সক্ষমতা। অর্থনীতি নিয়ে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু অর্থনীতি সামরিক সক্ষমতার উপর নির্ভর করে। যদি আপনার অস্তিত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয় বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায় না, আপনি অর্থনীতি নিয়ে কিছুই করতে পারবেন না। এবার আসি বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সামরিক চুক্তি এবং এই চুক্তির শর্তগুলো কী কী, সেগুলো জানলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। বর্তমানে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে কাঠামোগত একটি সামরিক চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ দ্বিপাক্ষিক সামরিক চুক্তির ক্ষেত্রে অনেকটা কাছাকাছি চলে এসছে। এর মধ্যে হলো একটি সামরিক তথ্য সুরক্ষা GSOMIA চুক্তি। এর মাধ্যমে বাংলাদেশ তার গোয়েন্দা তথ্য আমেরিকার কাছে আদান প্রদান করবে। অন্যটি হলো অধিগ্রহণ বা ক্রস সার্ভিসিং চুক্তি ACSA। এই চুক্তির ফলে বাংলাদেশে আমেরিকান বিমান অবতরণ করতে পারবে এবং জ্বালানি সংগ্রহ করতে পারবে, এবং সমুদ্র বন্দরগুলো বাংলাদেশের আমেরিকা ব্যবহার করবে। এই চুক্তিতে আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরে তার সামরিক উপস্থিতি বা ঘাঁটি বানাতে পারবে। এই চুক্তিগুলো ভূ রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক এবং ইতিবাচক উভয় দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে এবং বিভিন্ন দেশ তাদের নিজের মতো করে ব্যাখ্যা করছে। বাংলাদেশে কৌশলগত অবস্থান, বঙ্গোপসাগরে নজরদারি ও চীনা এবং চীনের শক্তি সরবরাহের পথ পর্যবেক্ষণ করার সুযোগ পাবে ওয়াশিংটন। নয়াদিল্লি মনে করে এই চুক্তি বাংলাদেশ চীন যে সম্পর্ক, সেই সম্পর্কে ভারসাম্য আনতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান চীন বলয় থেকে কিছুটা ডাইভার্ট হয়ে আমেরিকান বলয়ে চলে যাবে। বাংলাদেশের পোশাক খাতের যে শুল্ক, সেই শুল্ক সুবিধা কিছুটা লাঘব হবে। প্রায় $15 বিলিয়ন জ্বালানি এবং বিমান কেনার চুক্তি করতে পেরেছে ঢাকা। চীনের কৌশলগত বাণিজ্য এবং পরিকাঠামো খাতে যে ডলার বিনিয়োগ, সেখানে প্রভাব পড়তে পারে এবং তিস্তা চুক্তিও বাস্তবায়িত নাও হতে পারে। এই চুক্তি বাংলাদেশকে মার্কিন কৌশলগত বলয়ে টেনে নিয়ে যাবে, যা বাংলাদেশে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়,
এই নীতির চরম পরিপন্থী। গোয়েন্দা তথ্য আদান প্রদানে বাধ্যবাধকতা আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে যে কোনো সময় কোনো সংঘাতে টেনে নিয়ে যেতে পারে। আমেরিকা বাংলাদেশকে শুল্ক মুক্ত করলেও বাংলাদেশকে আমেরিকা থেকে তুলো আমদানি করতে হবে, এবং চীন ও রাশিয়া থেকে কোনো অস্ত্র বাংলাদেশ কিনতে পারবে না। চীনা সংবাদ মাধ্যমের দাবি যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা নেওয়ার পরিবর্তে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে আমেরিকার কাছে বেচে দিয়েছে। এক কথায় বাংলাদেশে আমেরিকার আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছাড়া আর কিছুই নেই। বাংলাদেশের জন্য এই চুক্তি কতটা ক্ষতি করতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত, জিএসওএমইতে গোয়েন্দা তথ্যের নিয়ন্ত্রণ হারাবে। বাংলাদেশ তার গোয়েন্দা তথ্য আমেরিকাকে দিতে বাধ্য হবে, এবং যুক্তরাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রমে বাধ্য করতে পারে। দ্বিতীয়ত, ACS এর মাধ্যমে বাংলাদেশ আমেরিকার সফট বেসে পরিণত হবে, এবং দুর্যোগ ও ত্রাণের নামে বাংলাদেশের কৌশলগত অবস্থান কক্সবাজার ও কুতুবদিয়ার মতো স্থানে সেনা মোতায়েন করতে পারবে। যদি আমেরিকা এখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো দেশে আক্রমণ চালায়, তবে সেক্ষেত্রে সেই দেশের বৈধ টার্গেট বাংলাদেশ হবে। তৃতীয়ত, এই চুক্তির ফলে বাংলাদেশ তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে হবে, চীন বা রাশিয়া থেকে কোনো অস্ত্র কিনতে পারবে না। চতুর্থত, 19% শুল্ক কমাতে গিয়ে বাংলাদেশকে আমেরিকার তুলার উপর নির্ভর করতে হবে। ফলে সস্তার তুলার পরিবর্তে বাংলাদেশের পোশাক খাতে আমেরিকা থেকে বেশি দামে তুলো কিনে আমদানি করতে হবে। চুক্তি শর্ত অনুযায়ী বাংলাদেশকে আমেরিকার কাছ থেকে 14টি বোয়িং বিমান কিনতে হচ্ছে, যার প্রয়োজন আছে কিনা সন্দেহ। এই অর্থ ব্যয় করে বাংলাদেশ অনেকগুলো আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারত, যেগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফলে আমেরিকা চাইছে বাংলাদেশকে গভীর ঋণের জালে ফেলতে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রায় আমেরিকার 4400 পণ্যের উপর শুল্ক ছাড় দিতে হবে, এবং তাতে বাংলাদেশের রাজস্বের যে ঘাটতি সেটা গিয়ে দাঁড়াবে $1327 বিলিয়ন কাছাকাছি। যুক্তরাষ্ট্র যদি নিজের স্বার্থে কোনো নিষেধাজ্ঞা আনে, সেক্ষেত্রে বাংলাদেশ ভেটো দিতে পারবে না, বরং সমর্থন দিতে হবে। আমেরিকা পৃথিবীতে কোনো দেশে পরিকাঠামোগত উন্নয়ন বা শিল্প উন্নয়নে কোনো পয়সা দেয় না বা কোনো অর্থ ব্যয় করে না। আমেরিকার একটি উদ্দেশ্য হলো পৃথিবীতে বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করে সেখান থেকে মুনাফা অর্জন। সুতরাং চীন ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার। বাংলাদেশ হয়তো সেই অংশীদার হারিয়ে ফেলবে। এই চুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে এবং আমেরিকার উপর নির্ভরতা অনেকটাই বেড়ে যাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা চিরকাল হস্তক্ষেপ করে এসছে, এবং সেই হস্তক্ষেপের মাত্রা অনেক গুণ বেড়ে যাবে।